প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিসিএস কনফিডেন্স লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে লাইভ প্রোগ্রামে আমি সুমন দাস স্যার আছি আপনাদের সাথে। আজ আমরা প্রাইমারির তৃতীয় ধাপের ইংলিশের সর্বশেষ প্রস্তুতিমূলক এবং সাজেশনমূলক একটি ক্লাস নিব। এজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রাইমারি তৃতীয় ধাপের আছেন তারা লাইভটিতে জয়েন করবেন এবং লাইভটি সবাই বেশি বেশি শেয়ার দেন। সবাই শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দেন এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট সেকশনে জানান। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট সেকশনে জানান। এবং আমরা মূল আলোচনায় যাওয়ার আগে সবাইকে বলবো যে একটু লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার দেন, একটু শেয়ার দিয়ে দেন। আচ্ছা, সবাই একটু শেয়ার দেন। কমেন্টস। আমরা আজকে সাজেশনমূলক ক্লাস নিব প্রাইমারির তৃতীয় ধাপের। আপনারা জানেন প্রাইমারি তৃতীয় ধাপ ঢাকা এবং চিটাগং বিভাগ নিয়ে দুইটি বিভাগের পরীক্ষা হবে। এখানে আমরা আগের যে দুইটা পরীক্ষা গিয়েছে এই দুইটা পরীক্ষার প্রশ্ন সবাই দেখেছি এবং প্রশ্নের মান স্ট্যান্ডার্ড হয়েছে। আগের দুইটা প্রশ্নের মানই স্ট্যান্ডার্ড ছিল। আশা করি তৃতীয় ধাপেও কোশ্চেনের মান খুবই স্ট্যান্ডার্ড হবে এবং আমরা আমাদের সাথে প্রায় 100-র মতো প্রায় যুক্ত হয়েছেন। যারা যুক্ত হচ্ছেন একটু লাইভে শেয়ার দেন। হ্যাঁ, আমরা মূল আলোচনা যাব, তাই সবাইকে আবার রিকোয়েস্ট করি লাইভে একটু প্রচুর পরিমাণ শেয়ার দেন। তৃতীয় ধাপ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সুমনা আদনান আছে আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু লাইভে প্রচুর পরিমাণ শেয়ার দেই। আমরা 150+ হলে আলোচনা শুরু করবো, 150+ হলে আলোচনা শুরু করবো এবং আজকের আমাদের তৃতীয় ধাপের সাজেশনটা দিব। আমরা আগের দুইটা পরীক্ষার কোশ্চেন দেখেছি, সেখানে প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড মানের ছিল এবং তৃতীয় ধাপেও আশা করি স্ট্যান্ডার্ড মানের প্রশ্নই হবে। আমিনুল ইসলাম মাদারীপুর থেকে। সো সবাই একটু লাইভ দিয়ে শেয়ার দেন। আমি 150+ হলে আলোচনা দেবো। 150+ না হলে কিন্তু আমি আলোচনায় যাচ্ছি না। 150+ হলে আলোচনা যাব। আমরা প্রথম এবং দ্বিতীয় ধাপে একটা বিষয় খেয়াল করেছেন কিনা, প্রথম দ্বিতীয় ধাপে তাহলে প্রথম এবং দ্বিতীয় ধাপে আমরা একটা জিনিস খেয়াল করেছি কিনা, যে আমাদের ওখানে যে বিষয়টা ছিল যে দুইটা টপিক ছিল প্রাইমারির জন্য মেজর টপিক ইংলিশের, বাট ওখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসে। সেই টপিক দুটো কোনটা কোনটা, সেটা হলো একটা হলো ভয়েস সেন্স, একটা হলো ভয়েস সেন্স, একটা হলো ন্যারেশন। এই ভয়েস সেন্স এবং ন্যারেশন এই দুইটা টপিক থেকে প্রথম এবং দ্বিতীয় ধাপে কিন্তু প্রশ্ন আসেনি। সো এই দুইটা টপিক তৃতীয় ধাপের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ।
এবং ভয়েস চেঞ্জের তো অনেক কিছু আছে, আপনি ভয়েস চেঞ্জের কোন জায়গাটা পড়বেন এটা বুঝতে হবে। ভয়েস চেঞ্জের সব পড়লে হবে না। ভয়েস চেঞ্জ মনে রাখবেন, যদি আমাদের সেন্টেন্স ভিত্তিক ধরি, আমরা সেন্টেন্স ভিত্তিক করলে তিনটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, এই তিনটা সেন্টেন্সের সাধারণত ভয়েস চেঞ্জ হয়ে থাকে। কার কার? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, এই তিনটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। এখানে ভাই প্রাইমারি নিয়োগে যদি একটা আসে তাহলে যে কোনো জায়গা থেকে আসতে পারে, যদি দুইটা প্রশ্ন আসে তাহলে মনে রাখবেন যে অ্যাসার্টিভ থেকে একটা দিবে, ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ দুইটা থেকে একটা দিবে। সেক্ষেত্রে দুইটা দিলে ইম্পারেটিভ থেকে প্রায় একটা ভয়েস চেঞ্জ থাকে, ইম্পারেটিভ থেকে প্রায় একটা ভয়েস চেঞ্জ থাকে। তাহলে এক্ষেত্রে আমরা অ্যাসার্টিভের কিছু ব্যতিক্রম নিয়ম আছে, ব্যতিক্রম নিয়মগুলো দেখতে হবে। যদি আমি আজকে একটা কোশ্চেন দেই ব্যতিক্রম নিয়ম, দেখে ভয়েস চেঞ্জটা কারা পারে। আমি একটা কোশ্চেন দেই, একটা কোশ্চেন দেই যে ইট ইজ, অনেক সময় ব্যতিক্রম থেকে দিয়ে দেয়, ইট ইজ ইজি টু সলভ দ্য প্রবলেম। It is easy to solve the problem. It is easy to solve the problem. It is easy to solve the problem. এই কোশ্চেনটা আমরা একটু সবাই সলভ করি। It is easy to solve the problem. এটার প্যাসিভ কি হবে সবাই একটু কমেন্টসে লিখেন তো, এটার প্যাসিভ কি হতে পারে সবাই একটু কমেন্টসে লিখেন। It is easy to solve the problem। আর যারা শেষে যুক্ত হয়েছেন অবশ্যই একটু আপনারা শেয়ার দিবেন, অবশ্যই শেয়ার দিবেন যারা শেষে যুক্ত হয়েছেন। আচ্ছা, এই কোশ্চেনটা সবাই একটু একটু করেন তো, সবাই সবাই করেন, সবাই 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 করেন তো। ইট ইজ ইজি টু সলভ দ্য প্রবলেম, সবাই কোশ্চেনটা সলভ করেন। ইট ইজ ইজি টু সলভ দ্য প্রবলেম, সবাই কোশ্চেনটা সলভ করেন। সবাই কোশ্চেনটা সলভ করেন তো। ইট ইজ ইজি টু সলভ দ্য প্রবলেম। কেউ পারেন না? কেউ পারেন না? দ্য প্রবলেম ইজ ইজি টু বি সলভড, সৌমিতা আনসার দিয়েছে। আচ্ছা দেখি আর কে পারেন। দ্য প্রবলেম ইজ ইজি হোয়েন ইট ইজ সলভড, জান্নাতুল বৃষ্টি আনসার দিয়েছেন। আচ্ছা দেখি আর কে পারেন, দেখি আর কে পারেন, একটু আনসার করেন দেখি আর কে পারেন, দেখি দেখি আনসার করেন। ইট ইজ ইজি টু সলভ দ্য প্রবলেম, পারেন? আচ্ছা দেখি, দ্য প্রবলেম ইজ ইজি টু বি সলভড, হ্যাঁ গোলাম রাব্বি আনসার করছেন। দ্য প্রবলেম ইজ ইজি টু বি সলভড, সাইফুল ইসলাম আনসার করছেন। ওকে, অনেকে আনসার করছেন দ্য প্রবলেম ইজ ইজি টু বি সলভড। দ্য প্রবলেম ইজ টু বি, আচ্ছা অনেকেরই হয়েছে। দেখেন এই যে কোশ্চেন সলভ করতে গেলে মনে রাখবেন ইট ইজ এর পরে যদি কখনো আপনি দেখেন যে অ্যাডজেক্টিভ আছে, কি আছে? ইট ইজ এর পরে যদি কখনো অ্যাডজেক্টিভ থাকে, ইট ইজ এর পরে কি থাকে? যদি কখনো দেখেন যে অ্যাডজেক্টিভ আছে, এই যে অ্যাডজেক্টিভ আছে, তখন এই সেন্টেন্সের এরপরে একটা ইনফিনিটিভ আছে টু প্লাস ভার্ব, তখন এরপরের এই টু প্লাস ভার্বের অবজেক্ট কে আছে ওকে খুঁজবেন। টু প্লাস ভার্বের অবজেক্ট হলো দ্য প্রবলেম, অর্থাৎ এই ইনফিনিটিভের অবজেক্ট কে? দ্য প্রবলেম। দ্য প্রবলেমটা আপনি শুরুতে নিয়ে আসবেন। তাহলে দ্য প্রবলেম, দা কি? দ্য প্রবলেম, এরপর লিখবেন ইজ ইজি, দ্য প্রবলেম ইজ কি? ইজি, দ্য প্রবলেম ইজ ইজি। এরপর লিখবেন টু সলভ, লিখবেন টু বি সলভড। দ্য প্রবলেম ইজ ইজি কি? টু বি সলভড।
দ্য প্রবলেম ইজ ইজি টু বি কি টু বি সলভড। তাহলে সবসময় খেয়াল রাখবেন যে ইট ইজ ইজি, এখানে ইট এর জায়গায় নিয়ে আসবেন এই যে ইনফিনিটিভের পরের অবজেক্ট কে আছে দ্য প্রবলেম, ওকে নিয়ে আসবো সামনে, এবার ইজ ইজি লিখবো, এই যে টু এর জন্য বি দিব টু বি, আর এই সলভের ভার্বের পাস্ট পার্টিসিপল কি সলভ। দ্য প্রবলেম ইজ ইজি টু বি কি টু বি সলভড। দ্য প্রবলেম ইজ ইজি টু বি সলভড। আশা করি বুঝতে পারছেন। এইরকম ব্যতিক্রম যে নিয়মগুলো আছে এগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে করতে হবে, এগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে কিন্তু করতে হবে। আচ্ছা, আরেকটা ভয়েস চেঞ্জ আমি করতে দেই, দেখি কে পারেন। যে I abide by the rules of Bangladesh. I abide by the rules of Bangladesh. এই কোশ্চেনটা একটু সবাই করেন তো, I abide by the rules of Bangladesh। আর যারা শেষে যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু শেয়ার দিবেন, শেয়ার দিতে কার্পণ্য করবেন না, শেয়ার দিতে কার্পণ্য করবেন না। তার শেষে যুক্ত হচ্ছেন একটু শেয়ার দিবেন, ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন, পূর্ণ একটা সাজেশন নিয়ে যাবেন আজকে। আই অ্যাভয়েড বাই দ্য রুলস অফ বাংলাদেশ। সবাই একটু লিখেন তো এটার ভয়েস চেঞ্জ কি হতে পারে। আই অ্যাভয়েড বাই দ্য রুলস অফ বাংলাদেশ একটু লিখেন, আই অ্যাভয়েড বাই দ্য রুলস অফ বাংলাদেশ। সবাই লিখেন যে আই অ্যাভয়েড বাই দ্য রুলস অফ বাংলাদেশ। এটা কে পারেন একটু দেখি তো, এটা কে পারেন যে আই অ্যাবাইড বাই দ্য রুলস অফ বাংলাদেশ। দ্য রুলস অফ বাংলাদেশ আর অ্যাবড বাই মি। দ্য রুলস অফ বাংলাদেশ ইজ, রুলসের সাথে ইজ হয় না, অ্যাবড, অ্যাবাইডের পাস্ট পার্টিসিপল মধ্যে অ্যাবাইডেন হবে। The rules of Bangladesh are abided by me. The rules of Bangladesh are abided by me. হ্যাঁ, জানাতুল প্রদর শেয়ার ডান। হ্যাঁ, যারা শেয়ার দিয়েছেন একটু শেয়ার দিবেন, শেয়ার দেন না যারা শেয়ার দিবেন। আচ্ছা, the rules of Bangladesh are abided by me, এই ভয়েসটা আমি অনেক জায়গায় দিলে একটা ভুল করে দেখেন। এখানে অবজেক্ট হলো the rules of বাংলাদেশ। অবজেক্ট কে বলেন, অবজেক্ট কে বলেন দ্য রুলস অফ কি দ্য রুলস অফ বাংলাদেশ। দ্য রুলস অফ বাংলাদেশ তো অবজেক্ট হয়, অ্যাভয়েড বাই হলো ভার্ব, আর আই হলো কি সাবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে আসবে, দ্য রুলস অফ বাংলাদেশটা আগে চলে আসবে, দ্য রুলস অফ বাংলাদেশ আগে চলে আসবে। দ্য রুলস অফ বাংলাদেশ আর হবে, রুলস আছে অনেকগুলো, আর হবে দ্য রুলস অফ বাংলাদেশ কি আর, দ্য রুলস অফ বাংলাদেশ আর অ্যাবাইডেন বাই। দেখেন এই যে অ্যাবাইড বাই, এই যদি অ্যাক্টিভ ভয়েসে কোনো ভার্বের সাথে দেখেন প্রিপজিশন আছে, অ্যাক্টিভ ভয়েসে কোনো ভার্বের সাথে দেখেন কি আছে প্রিপজিশন আছে, তাহলে মনে রাখবেন ওই প্রিপজিশনটা সহ টোটালটা একটা ভার্ব। টোটালটা কি টোটালটা একটা ভার্ব। তাহলে অ্যাবাইডেন বাই এটা টোটালটাই কিন্তু একটা ভার্ব। প্যাসিভ ভয়েস আর একটা বাই লাগবে, অ্যাবাইডেন বাই এরপর বাই মি। এইখানে দুইটা বাই হবে, এটা অনেকে বুঝতে পারে না। এখানে দুইটা বাই হবে, কেন দুইটা বাই হবে ভাইয়া? দেখেন এখানে একটা বাই আছে, এখানে আরেকটা বাই আছে। এই বাইটা হলো অ্যাবাইডের সাথে, অ্যাবাইডেন বাই, আর এই বাইটা হলো কার সাথে মি এর সাথে। এই বাইটা হলো মি এর সাথে, কার সাথে মি এর সাথে। আচ্ছা বলেন তো আমরা বুঝতে পারছি কিনা, একটু সবাই কমেন্টে লিখেন যে দা রুলস অফ বাংলাদেশ আর, অনেকে লিখছেন রুলস আছে, অনেকগুলো রুলস, অনেকগুলো রুলস আছে, কি হবে আর হবে, কি হবে আর হবে। দা রুলস অফ বাংলাদেশ আর হবে, কি হবে আর। আচ্ছা বলেন তো বুঝতে পারছেন কিনা, সবাই বলেন তো বুঝতে পারছেন কিনা। আর অ্যাভয়েডেন বাই বাই মি, বলেন সবাই বলেন বুঝতে পারছেন কিনা। সবাই বলেন
বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে শুনেন, অ্যাসার্টিভে স্বাভাবিক নিয়ম তো করবেনই, এর পাশাপাশি এরকম ব্যতিক্রম নিয়মগুলো দেখবেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভাই ভয়েস সেন্টেন্স সবচেয়ে বেশি কোশ্চেন আসে, মনে রাখবেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন বেশি আসে হু এবং হুম থেকে। ইন্টারোগেটিভে কোশ্চেন আসে হু এবং কি, হু এবং হুম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। হু এবং হুম এই দুইটা ওয়ার্ডের ইন্টারোগেটিভের ভয়েস সেন্স বেশি আসে দেখবেন। এই যাবৎক্রম যত চাকরি পরীক্ষা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ইন্টারোগেটিভে হু এবং হুম থেকে। কারণ হু হুমের ভয়েস সেন্সগুলো অনেকে ভুল করে। হু থাকলে এটা বাই হুম দিয়ে শুরু করতে হয়, আর যদি কোনো হুম থাকে তাহলে হু দিয়ে শুরু করতে হয়। হুম থাকলে হু দিয়ে শুরু করতে হয়, আর হু থাকলে বাই হুম দিয়ে শুরু করতে হয়। তাহলে হু থাকলে শুরু করতে হয় বাই হুম দিয়ে, আর হুম থাকলে শুরু করতে হয় কি দিয়ে, হু দিয়ে। তাহলে দেখেন, হু থাকলে বাই হুম দিয়ে শুরু করতে হয়, হুম থাকলে কি হু দিয়ে শুরু করতে হয়, হু দিয়ে কি শুরু করতে হয়। তাহলে একটু খেয়াল করেন, এখন যদি আপনাকে একটা ভয়েস সেন্স দেই এরকম করে যে হু হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ কি হবে একটু বলেন তো? হু ডিড দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ কি হবে? হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক প্যাসিভ কি হবে একটু করেন তো? হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ কি হতে পারে বলেন? হু ডিড দ্য ওয়ার্কের প্যাসিভ কি হবে একটু বলেন? আর যারা শেষে যুক্ত হচ্ছেন একটু শেয়ার দিবেন ভাই, শেয়ার দিতে কার্পণ্য করবেন না, শেয়ার দিতে কার্পণ্য করবেন না। একটা শেয়ার দিতে টাকা পয়সা লাগে না ভাই, একটু শেয়ার দিবেন। তাই বিসিএস কারণ রাজশাহী জায়গার সাইফুল ভাই লিখছে, বস পাঞ্জাবি তো অনেক সুন্দর হয়েছে, গিফটের নাকি? গিফটের বস, আমি নিজেই তো গিফট, সৃষ্টিকর্তা আমাকে গিফট করছে, আমি নিজে পৃথিবীতে এটা গিফট। আচ্ছা, বাই হুম দ্য ওয়ার্ক ওয়াজ ডান, এটা কিছু হইলো? বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান, হ্যাঁ সমিতা, বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান, বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক বি ডান। দেখেন এই যে এখনো এই ভয়েস আপনার দুর্বল, এগুলো কিন্তু আসলে এখন আপনাদের ভুল হওয়ার কথা না, অনেকেই ভুল করতেছেন ভাই। খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয় যে এই ভয়েস চেঞ্জগুলো আপনারা এখনো ভুল করতেছেন। দেখেন, আমরা হু থাকলে তো বায়ুম দিয়ে শুরু হবে, এটা আমরা সবাই জানি। হু থাকলে কি দিয়ে শুরু হবে? বায়ুম দিয়ে, এবং ডাব্লিউ এর উপর একটা হেল্পিং ভার্ব লাগবে। এখানে আছে ডিড, ডিড থাকলে হবে ওয়াজ অথবা ওয়ার, ডিড থাকলে কি হবে? ওয়াজ অথবা ওয়ার হবে। তাহলে যদি কখনো ডিড থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার, তাহলে বাই হুম ওয়াজ, বাই হুম কি ওয়াজ, বাই হুম কি ওয়াজ। অবজেক্ট আছে দা ওয়ার্ক, এটা সামনে চলে আসবে, দা ওয়ার্ক বাই হুম ওয়াজ দা ওয়ার্ক কি ডান, বাই হুম ওয়াজ দা ওয়ার্ক ডান, বাই হুম ওয়াজ দা ওয়ার্ক কি ওয়ার্ক ডান, বাই হুম ওয়াজ দা ওয়ার্ক ডান। এটা তো ভুল হওয়ার কথা না, মনে রাখবেন যে কোনো ডাব্লিউএস ওয়ার্ডের পরে আপনাকে একটা হেল্পিং ভার্ব নিতে হবে, সব বিভাগ প্যাসিভ ভয়েসে। এরপর অবজেক্টটা সাবজেক্ট হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর হুম থাকলে হু দিয়ে শুরু করবেন। যদি বলি হুম হুম ডিড ইউ, হুম কি ডিড ইউ গিভ মানি, কাকে তুমি টাকা দিয়েছিলে? হুম ডিড ইউ গিভ মানি। এই প্যাসিভ দিয়ে কি হবে একটু করেন তো? হুম ডিড ইউ গিভ মানি, হুম ডিড ইউ গিভ মানি, হুম ডিড ইউ গিভ মানি। এটার প্যাসিভ দিয়ে কি হবে একটু সবাই করেন তো? হুম ডিড ইউ গিভ মানি, হুম ডিড ইউ গিভ মানি। বলেন এর প্যাসিভ কি হতে পারে? হুম ডিড ইউ গিভ মানি,
হুম ডিড ইউ কি গিভ মানি, তাহলে হুম ডিড ইউ গিভ মানি এটার প্যাসিভটা কি হতে পারে বলেন? হুম ডিড ইউ গিভ মানি প্যাসিভ কি হতে পারে বলেন? সবাই একটু করেন, সবাই সবাই করেন। হুম ডিড ইউ গিভ মানি সবাই করেন। হুম ডিড ইউ গিভ মানি। না ভাই একটা কেন বিডেন হবে? আমরা যদি ওয়াজ ওয়ার দেই ওইখানে আর বি ব্যবহার করা যায় না। আচ্ছা, আমাদের সাইফুল ভাই বিসিএস কমিউনিটি রাজশাহী শাখার পরিচালক, খুবই মজার মানুষ। তা এটা আচ্ছা খুব মজা করে। তাহলে একটু খেয়াল করি যে হু ওয়াজ ইউ গিভেন মানি। দেখেন এইখানে আমরা একটু চেষ্টা করি, সবাই একটু সবাই চেষ্টা করি এটার প্যাসিভ কি হবে, সবাই একটু চেষ্টা করি। সবাই সবাই একটু চেষ্টা করি ভাই, সবাই চেষ্টা করি এটার প্যাসিভ কি হবে। হুম ডিড ইউ গিভ মানি, হুম ডিড ইউ গিভ মানি, তাহলে কি হবে? দেখেন এখানে হু ওয়াজ মানি গিভেন বাই ইউ করছে, হু ওয়াজ ইউ গিভেন মানি করছে। এরপর দেখে আর কে করতে পারেন? দেখেন আমরা হুম থাকলে অবশ্যই জানি হু দিয়ে শুরু করব, ডু বা ডাস থাকলে আমি যা, ডিড থাকলে ওয়াজ ওয়ার। তাহলে হু ওয়াজ অবজেক্ট আছে দুইটা, একটা হলো ইউ, একটা হলো মানি। সরি, এখানে অবজেক্ট হলো দুইটা, একটা হলো হুম, একটা হলো হুম। হুমকে আমরা সাবজেক্ট করলাম, আর এই ইউ হলো কি সাবজেক্ট, মানি একটা অবজেক্ট, মানি একটা কি, মানি একটা অবজেক্ট। তাহলে হু ওয়াজ, এবার আমরা এই যে মানি অবজেক্ট আছে ওকে আমরা সামনে নিয়ে আসি, যে হু ওয়াজ মানি, হু ওয়াজ কি মানি, গিভের পাস্ট পার্টিসিপল গিভেন, বাই এটা সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে হু ওয়াজ মানি গিভেন বাই ইউ, হু ওয়াজ মানি গিভেন কি গিভেন বাই ইউ, হু ওয়াজ মানি গিভেন বাই ইউ। আমরা আশা করি বুঝতে পারছি সবাই। তাহলে এই যে ইন্টারোগেটিভে ভালোভাবে আপনি হুমের ব্যবহারটা ভালো করে দেখবেন। ইন্টারোগেটিভে এগুলোই বেশি আসে, দেখবেন চাকরি পরীক্ষায় বেশি আসে হুম থেকে। আর ইম্পারেটিভের প্যাসিভ যদি করতে যান, ইম্পারেটিভের প্যাসিভে আমরা লেট যুক্ত যে বাক্যগুলো আছে এগুলো একটু ভালো করে দেখব। লেট যুক্ত বাক্যগুলো ভালো করে দেখবো, লেট যুক্ত ইম্পারেটিভ গুলো। লেট যুক্ত ইম্পারেটিভে যেটা হয়, যেমন আপনাকে বলা হলো, এই কোশ্চেন সবাই করেন তো, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, এই বাক্যটা সবাই প্যাসিভ করি। লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, লেট মি কি লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, এই বাক্যটা সবাই প্যাসিভ করি। লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, সবাই একটু প্যাসিভ করি। লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, এই বাক্যটা একটু দেখি। লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, জান্নাতুল বৃষ্টি একটাও পারতেছেন না, ঘটনা কি? লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড, আর কিছু লাগবে না। লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই মি, সবাই করতেছে। লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই মি, লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড কি মনে রাখবেন, যখন লেট যুক্ত বাক্য থাকবে অবজেক্ট দুইটা থাকে। যে কোনো ইম্পারেটিভে অবজেক্ট দুইটা থাকলে মনে রাখবেন ব্যক্তিবাচক অবজেক্ট কখনোই লেটের পরে থাকবে না। এই কৌশলগুলো মাথায় রাখবেন ভাই। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা অবজেক্ট কখনো দেখেন, কখনো যদি দেখেন
যে ইম্পারেটিভ সেন্টেন্সে কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট। মাথা রাখবেন, লেটের পরে কখনোই ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে না, বস্তুবাচকটা চলে আসবে। তাহলে এখানে লেট দি ইম্পারেটিভের প্যাসিভ শুরু হবে, এবার ওয়ার্ক চলে আসবে। লেট দা ওয়ার্ক, লেট দা কি? লেট দা ওয়ার্ক বি ফিনিশড, be finished by me, let the work be finished কি? be finished by me। তাহলে let the work be হবে। মনে রাখবেন ইম্পারেটিভের প্যাসিভের লেট যেখানে বি সেখানে, এটা মাথায় রাখতে হবে। লেট যেখানে বি সেখানে, লেট যেখানে বি সেখানে। তাহলে লেট যেহেতু আছে অবশ্যই আমাদের একটা বি লাগবে। তাহলে লেট দ্য ওয়ার্ক বি কি? ফিনিশড, বি কি? finished by me, by কি? by me, let the work be finished by me। তাহলে let the work be finished by me, এই লেটের পরে যে অবজেক্টটা থাকবে এটা বাই যোগে শেষে বসবে। লেটের পরে যে অবজেক্টটা থাকবে এটা বাই যোগ কোথায় বসবে? বাই যোগে অবশ্যই শেষে বসবে। কোথায় বসবে? শেষে বসবে। বলেন তো সবাই বুঝতে পারছে কিনা একটু বলেন, বলেন সবাই বলেন বুঝতে পারছে কিনা? সবাই বলেন তো বুঝতে পারছে কিনা? সবাই একটু বলেন বুঝতে পারছে কিনা? সবাই বলেন ক্লিয়ার? জি স্যার থ্যাংক ইউ, বুঝেছি। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস, সৌমিতা জি স্যার থ্যাংক ইউ। ক্লিয়ার স্যার, জাই রিয়া থ্যাংক ইউ, আর ডি ইমন ইয়েস স্যার থ্যাংক ইউ। আচ্ছা তাহলে ভাইয়া এবার আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হই ভাই। এবার আমরা যে বিষয়টা ক্লিয়ার হবো সেটা হলো যে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে ভয়েস সেন্সে কোশ্চেন আসবে এবং ভয়েস ন্যারেশন থেকে এবার আপনি কোশ্চেন পাবেন। ভয়েস এবং ন্যারেশনের দুইটা টপিক থেকে এবার আপনি কোশ্চেন পাবেন, একটা অথবা দুইটা কোশ্চেন পাবেন। আর ন্যারেশন থেকে আপনি মনে রাখবেন ন্যারেশনের স্বাভাবিক যে নিয়মগুলো আছে এগুলো একটু দেখবেন। বিশেষ করে ন্যারেশনের ক্ষেত্রেও যে ইম্পারেটিভ বা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ পাঁচটা সেন্টেন্সে ন্যারেশন হয়, পাঁচটাই মোটামুটি দেখতে হবে, পাঁচটাই দেখতে হবে। আর ন্যারেশনের আমাদের এই পেজে একটা ক্লাস দেওয়া আছে, ভয়েস সেন্সের এই পেজে ক্লাস দেওয়া আছে, আপনি ক্লাসগুলো একটু খুঁজে দেখবেন। আর এরপর আমরা চলে যাব রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। শুনেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রায় কোশ্চেন আসে। সাবজেক্ট অ্যান্ড ভার্ব কি? এগ্রিমেন্ট। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রায় প্রশ্ন আসে। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। থ্যাংক ইউ মামুনা রশিদ। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রায় কোশ্চেন আসে ভাইয়া। এখানে অনেক রুলস আছে, অনেক। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের রুলসের কিন্তু শেষ নেই। তাহলে আপনি পড়বেন কোন জায়গায়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনি মনে রাখবেন যে কিছু নাউন আছে এন্ড দ্বারা যুক্ত হয়ে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন আমরা ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। এই জাতীয় যে কোশ্চেনগুলো আছে যে দুইটা নাউন এন্ড দ্বারা যুক্ত বাট ভার্ব কি হচ্ছে? ভার্ব সিঙ্গুলার হচ্ছে। এই জাতীয় কোশ্চেনগুলো একটু ভালো করে দেখতে হবে যে দুইটা নাউন এন্ড দ্বারা যুক্ত হয়ে যখন ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। দুইটা নাউন এন্ড দ্বারা যুক্ত হয়ে ভার্ব কি? সিঙ্গুলার হবে। এই জাতীয় কোশ্চেনগুলো আপনাকে খুব ভালো করে দেখতে হবে। এই জাতীয় কোশ্চেনগুলো আপনাকে খুব ভালো করে দেখতে হবে যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। ব্রেড অ্যান্ড বাটার পরে কি আছে? ইজ আছে। কি আছে? ইজ আছে। ব্রেড অ্যান্ড বাটার ইজ। এরকম টি অ্যান্ড কফি ইজ মাই ড্রিঙ্ক, টি অ্যান্ড কফি ইজ মাই ড্রিঙ্ক। টি অ্যান্ড কফি ইজ মাই কি? ইজ মাই ড্রিঙ্ক। এই যে টি অ্যান্ড কফি
এই দুইটা মিলে এখানে ড্রিঙ্ক একটাই বোঝাচ্ছে, ভার্ব সিঙ্গুলার হবে। এই যে ব্রেড অ্যান্ড বাটার দুইটা মিলে ব্রেকফাস্ট একটাই বোঝাচ্ছে, ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? কখন ভার্ব সিঙ্গুলার হবে, কখন ভার্ব প্লুরাল হবে? কয়েকটা উদাহরণ দেন স্যার। হ্যাঁ আমি বলবো ভাই। হ্যাঁ রোজা আছি, আর রোজা থাকলে তো ক্লান্ত লাগবেই। তাহলে টি অ্যান্ড কফি ইজ মাই ড্রিঙ্ক। ইজ মাই কি? ইজ মাই ড্রিঙ্ক। তা টি অ্যান্ড কফির পর ইজ হবে, কি হবে? ইজ হবে। ব্রেড অ্যান্ড বাটার পর কি হবে? ইজ হবে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হয়? ভার্ব প্লুরাল হয়। কোন সেন্টেন্সের সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্ব হয় সিঙ্গুলার, আর কোন সেন্টেন্সের সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন ভার্ব কি হয়? তখন ভার্ব হয় প্লুরাল। তখন ভার্ব কি হয়? ভার্ব প্লুরাল হয়। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব কি? ভার্ব প্লুরাল। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, টি অ্যান্ড কফি ইজ মাই কি? ইজ মাই ড্রিঙ্ক। টি অ্যান্ড কফি কি? ইজ মাই ড্রিঙ্ক। টি অ্যান্ড কফি ইজ মাই কি? ইজ মাই ড্রিঙ্ক। এতটুকু আমরা এরকম করে যে কোশ্চেনগুলো আছে, এই অ্যান্ড দিয়ে এরকম অনেক পাবেন। যে হর্স অ্যান্ড ক্যারিজ, হর্স অ্যান্ড কি? ক্যারিজ ইজ ওয়েটিং এট দ্য ডোর। এখানে একটা ব্যতিক্রম কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সবাই একটু লিখে রাখেন। এই কোশ্চেনটা অনেকে ঝামেলা করে। টাইম অ্যান্ড টাইট, টাইম অ্যান্ড কি? টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর কি? ওয়েট ফর নান। এই কোশ্চেনটা আপনাকে অনেকে সমস্যা হয়। এই কোশ্চেনটা অনেক জায়গায় আনসার দেওয়া আছে টাইম অ্যান্ড টাইট ওয়েটস। কেউ কেউ বলেন ওয়েটস, কেউ কেউ বলেন ওয়েট। আসলে এটা একটা নির্ধারিত কোটেশন। এটা ইংরেজি সাহিত্যের জনক জিওফ্রে চসার, যিনি ইংল্যান্ডের একসময় ন্যাশনাল পোয়েট ছিল। ইংল্যান্ডের ফার্স্ট ন্যাশনাল পোয়েট ছিলেন জিওফ্রে চসার। এখন বর্তমান ন্যাশনাল পোয়েট শেক্সপিয়ার, ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট ছিলেন এই জিওফ্রে চসার। এই জিওফ্রে চসারটা বিখ্যাত কোটেশন ছিল টাইম অন টাইট ওয়েট ফর নো অন নো ম্যান। ওনার ছিল কোটেশন হলো টাইম অন টাইট ওয়েট ফর নো ম্যান, ওটাকে অনেকে নান বলে। এখন এই যে ওয়েট, এটা একটা কোটেশন বিধি, এখানে ভার্ব চেঞ্জ হবে না। আর ভারতের লেখক রেনান মার্টিন ওনার বইয়ে একটা এক্সাম্পল দিয়েছেন কোথাও, যে টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান। উনি বলছেন ওয়েটস অ্যাকর্ডিং টু গ্রামার অনুযায়ী। কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে দেখলাম অক্সফোর্ড, ক্যামব্রিজ, লংম্যান, কলিন্স সহ বিভিন্ন ডিকশনারিগুলো, ওই ডিকশনারিগুলো সব কিন্তু ওইখানে ওয়েটস বলছে, ওয়েট বলছেন, কেউ ওয়েটস বলেন নাই। এই জন্য আমরা এখানে ওয়েট আনসার দেবো। সোলান স্টেড উইং দ্য রেস, এটা একটু বুঝাবেন, অবশ্যই বুঝাবো। সোলান স্টেডি উইন্স দ্য রেস। সোলো অ্যান্ড স্টেডি সোলান কি? স্টেডি উইন্স দ্য রেস। সোলো অ্যান্ড স্টেডি কি? উইন্স দ্য রেস। এখন দেখেন সোলো অ্যান্ড স্টেডি দুইটা শব্দ ইংলিশে দেখলেও এখানে বাংলায় একটা শব্দ হয়। সোলো স্টেডির বাংলা হলো ধীর স্থির। বাংলা হলো কি? ধীর স্থির। সোলো অ্যান্ড স্টেডির বাংলা কি? ধীর স্থির। তা ধীর স্থির মানে কি? দুইটা ইংলিশ শব্দ মিলে আমরা বাংলায় কটা শব্দ পেলাম? বাংলায় কিন্তু একটা শব্দই পেলাম। যারা শেষে যুক্ত হচ্ছেন লাইভটা একবার শেয়ার দিয়ে রাখেন ভাই। সাজেশনমূলক ক্লাস পরে আপনি দেখতে পারবেন, এবং আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করবো। ইংলিশের প্রাইমারি তৃতীয় ধাপের একবার পূর্ণাঙ্গটা আলোচনা করবো। এত রুলসের মধ্যে আপনি কোন জায়গা পড়বেন, কি পড়বেন, দিশারা হয়ে যাচ্ছেন অনেকে। এই বিষয়গুলো নিয়ে আজকে একটা কমপ্লিট ধারণা দিয়ে দেবো আপনাদের। তাহলে খেয়াল করেন, ধীর স্থির করা শব্দ একটা শব্দ না, দুইটা শব্দ মিলে বাংলা হচ্ছে একটা শব্দ। এজন্য এখানে ভার্ব কি হয়েছে? ভার্ব সিঙ্গুলার। ভার্ব কি? ভার্ব সিঙ্গুলার হয়েছে। এই জায়গায় একটা সমস্যা হয়, এই সমস্যাটা ক্লিয়ার করি। টু অ্যান্ড টু, টু অ্যান্ড টু মেক নাকি মেক্স ফোর? টু অ্যান্ড টু মেক হবে নাকি মেক্স হবে? সবাই কমেন্টে লিখেন তো। টু অ্যান্ড টু মেক নাকি মেক্স বলেন তো। টু অ্যান্ড টু মেক হবে নাকি মেক্স হবে? টু অ্যান্ড টু মেক হবে নাকি মেক্স হবে? একটু সবাই বলেন তো কমেন্টে, যে টু অ্যান্ড টু মেক নাকি মেক্স?
আচ্ছা 2 and 2 মেক হবে নাকি মেক্স হবে বলেন, সবাই কমেন্টে বলেন 2 and 2 মেক নাকি মেক্স, বলেন 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 সবাই বলেন 2 and 2 মেক নাকি মেক্স, 2 and 2 মেক্স, 2 and 2 কি 2 and 2 মেক্স। শুনেন যদি আমি এখানে মেক দেই কোনো ভুল হবে? যদি মেক দেই কোনো ভুল কি হবে? ভুল হবে। আচ্ছা যারা ভাষায় লেখাপড়া করেন, ইংলিশ নিয়ে ঘাটাঘাটি করেন, একটু দয়া করে অক্সফোর্ড ডিকশনারিটা খুলবেন, অক্সফোর্ড ডিকশনারি খুলে দেখেন এই ধরনের ল্যাঙ্গুয়েজ অক্সফোর্ডে কি লিখছে। অক্সফোর্ড লিখছে 2 and 2 মেক, দেখবেন অক্সফোর্ডে মেক লিখছে, কিন্তু আমরা আনসার মেক্স দিব। আনসার কি দিব? মেক্স দিব, কারণ গাণিতিক প্রক্রিয়ার ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু অক্সফোর্ড ক্যামব্রিজে এগুলো প্লুরালি করে। গাণিতিক প্রক্রিয়া কখনো ভার্ব সিঙ্গুলার, কেউ ভার্ব সিঙ্গুলার বলছেন, কেউ ভার্ব প্লুরাল বলছেন, সিঙ্গুলার প্লুরাল উভয় বলছেন, কিন্তু আমরা সিঙ্গুলার দিব। যদি মেক্স না থাকে তাহলে আমরা মেক আনসার করব, যদি মেক্স না থাকে তাহলে মেক আনসার করব। কিন্তু অক্সফোর্ড ঘাটাঘাটি করলে, ক্যামব্রিজ ঘাটাঘাটি করলে আপনি দেখবেন এগুলো কিন্তু সবই মেক লেখে, কিন্তু মেক্স কিন্তু কোথাও লেখে না, মেক্স কিন্তু কোথাও লেখে না। তাহলে 2 and 2 কি হবে? মেক্স। আনসার দিব মেক্স, আনসার কি দিব? মেক্স। মেক্স না থাকলে কি দিব? মেক দিব। মনে রাখবেন গাণিতিক প্রক্রিয়া সংক্রান্ত ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এই দ্বিতীয় সমস্যাগুলো একটু বেশি বেশি দেখবেন। এরপর আপনাকে রাইট ফর্ম ভার্বস পড়তে হবে। রাইট ফর্ম অফ ভার্বস থেকে কোশ্চেন আসবেই, রাইট ফর্ম অফ ভার্বস এই টপিক কোশ্চেন আসবে আসবে আসবেই আসবে, একটা অথবা দুইটা। রাইট ফর্ম ভার্বস থেকে কোশ্চেন 2 and 3 হলে, জান্নাতুল ফেরদৌস 2 and 3 হলো মেক্স হবে ভাইয়া, 2 and 3 হলো, এটা অনেকে বলে, এটা ভুল বলে। 2 and 3 যদি হয় মেক্সে দিব, এখানে মেক দেওয়া যাবে না। অনেকে এটাকে মেক বলে, যারা বলে তারা ভুল বলে এবং ভুল পড়ায়। মেক্স কি হবে? 2 and 3 মেক্স, আপনি গুণ করলে হবে 6, আপনি 6 দেন, আর যদি আপনি যোগ করেন তাহলে 5। আপনি এখানে 2 and 3 আপনি এখানে অবশ্যই 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 মেক্স দিবেন। এটাকে যারা বলে এখানে সংখ্যা ভিন্ন ভিন্ন, এই জন্য সিঙ্গুলার প্লুরাল দিতে হবে, এটা ভুল। এটা বাংলাদেশের একটা বই আছে, বইয়ের নাম বলবো না, ওই বইয়ে ওরা ভুল লিখছে, যেহেতু আমি লাইক করছি তার জন্য বইটার নামটা আমি বলবো না। এখানে ওই বইয়ে ওরা ভুল লিখছে, ওই বইটা থেকে অনেক টিচার পড়ায়, তারা ভুল পড়ায়। কারণ গাণিতিক প্রক্রিয়ার সকল ক্ষেত্রে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আপনি এখানে সংখ্যা 2টা দিয়েছেন, ঠিক আছে, এখানে পেয়েছেন কটা? উত্তর বলেন। একটা পেয়েছেন। আপনার সংখ্যা দিলেন 2টা, এবার আউটপুট পেলেন কটা? একটা। এটা 6 মেক্স হবে, 100% মেক্স হবে, 100% মেক্স হবে। যদি কোনো টিচার মেক পড়িয়ে থাকে, ওই টিচার ভুল পড়ায়, ওই টিচার আরো স্টাডি করতে হবে। তাহলে এবার আমরা একটু খেয়াল করি যে রাইট ফর্ম অফ ভার্বস জায়গাটা আপনাকে না দেখলেই নয়। সেটা হলো ভাই, রাইট ফর্ম অফ ভার্বস বিশাল জগৎ, বিশাল, এর শেষ নাই। এই বিশাল জগৎ থেকে আপনি কোন জায়গাটা বেশি পড়বেন? টেন্সের ব্যবহারগুলো পাই টু পাই, টেন্সের ব্যবহার এ টু জেড। টেন্সের ব্যবহার কি? টেন্সের ব্যবহার এ টু জেড। হি জয়েন্ড এ রাইডিং স্কুল, এ রোলিং স্টোন গ্যালাস নোমোস, পার্টিসিপল অ্যান্ড জিরান্ড, প্লিজ এক্সপ্লেন। এখানে অবশ্যই রাইডিংটা হলো জিরান্ড আর রুলিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। রাইডিং জিরান্ড আর রুলিং কি প্রেজেন্ট পার্টিসিপল। এই উদাহরণ আমার ক্লাসে ভাই বহু দিয়েছি, আমার এমন কোনো জিরান্ড পার্টিসিপল খাতা নাই, এই উদাহরণ দুটো নাই। আমার ক্লাস ওরা করছে, আমার এমন কোন স্টুডেন্টের খাতা নাই জিরান্ড পার্টিসিপলে এই এক্সাম্পল দুটো নেই যে হি জয়েন্ড এ রাইডিং স্কুল, এ রুলিং স্টোন গ্যাদার্স নোমোস, এই দুটো থাকেই, এক্সাম্পল দুটো থাকেই। টেন্সের ব্যবহার এ টু জেড, এ টু জেড শিখতে হবে। বিশেষ করে বেশি জোর দিয়ে পড়বেন পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। পাস্ট পারফেক্ট টেন্স এর ব্যবহারটা বেশি করে পড়তে হবে। যে আপনার আগে কি, আপনার পরে কি, বিফোরের আগে কি, বিফোরের পরে কি। আপনার পরে হ্যাভ প্লাস ভি3,
এবং বিফোর এর আগে হ্যাড প্লাস V3 এবং এখানে পাস্ট ইনডেফিনিট, এখানে পাস্ট ইনডেফিনিট। এই দুইটা রুলস আমাদের দেখতেই হবে যে পাস্ট পারফেক্টের ব্যবহারটা A to Z, A to Z। আরেকটা ব্যবহার এখানে আছে পাস্ট পারফেক্টের, যে যদি দ্যাট থাকে, দ্যাটের আগে পাস্ট ইনডেফিনিট থাকলে দ্যাটের পরে পাস্ট পারফেক্ট হয়, দ্যাটের পরে পাস্ট পারফেক্ট হয়। এই দুইটা ব্যবহার আমরা বেশি দেখব, আর টেন্সেরটা একটু দেখবই। এর সাথে আপনাকে দেখতে হবে, যেমন ধরেন আপনারা কোশ্চেন দিলে ভালো করে দেখেন, যে he said that he do the work. Option A does, option B do, option C did, option D had done। বলেন কোনটা আনসার দিবেন? হ্যাড ডান। বলেন কোনটা আনসার দিবেন? বলেন কোনটা আনসার দিবেন? বলেন বলেন, সব বলেন। হি সেড দ্যাট, হি ডু দ্য ওয়ার্ক, ডাজ আছে, ডু আছে, ডিড আছে, হ্যাড ডান আছে। বলেন কোনটা আনসার দিবেন? বলেন কোনটা? হ্যাড ডান, হ্যাড ডান, গুড। হ্যাড কি? হ্যাড ডান। এই রুলসগুলো দেখতে হবে খুব ভালো করে। এর সাথে দেখবেন কন্ডিশনাল সেন্টেন্স। ভাই একটা কোশ্চেন আসার সম্ভাবনা 99%। কন্ডিশনাল সেন্টেন্স রাইট ফ্রম ভার্বসের ভিতরে একটা কোশ্চেন আসার সম্ভাবনা 99%। কন্ডিশনাল সেন্টেন্স তো বুঝেন, ওই যে ইফের ব্যবহার, ইফের কি? ইফের ব্যবহার। যে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো ভালো করে দেখতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সগুলো খুব ভালো করে কি? খুব ভালো করে দেখতে হবে। এখান থেকে কোনোভাবে কোনো কিছু বাদ দেয়া যাবে না। কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা কোশ্চেনের সম্ভাবনা 99%। ওকে, এরপরে আমরা কি দেখবো ভাই? কন্ডিশনাল ইফের ব্যবহার সবাই পারেন, এগুলো আমরা ক্লাসে পড়িয়েছি। এরপরে আমরা কি দেখবো ভাই? রাইট ফ্রম ভার্বসের আরেকটা জায়গা আছে, যে দেখবেন কিছু ভার্ব আছে, ওই ভার্বের পর আরেকটা ভার্ব আসলে আইএনজি হয়। কিছু ভার্ব আছে এরপর একটা ভার্ব টু প্লাস ভার্ব হয়। কিছু ভার্ব আছে এরপর একটা ভার্ব আসলে ভার্ব বেস ফর্ম হয়। এই বিষয়গুলো খুব ভালো করে দেখতে হবে। যেমন আপনাকে বলা হলো, এমন একটা কোশ্চেন দিল যে আই saw him go to market. I saw him go to market. I saw him go to কি? মার্কেট। এখানে গো, আচ্ছা বাবা লিখে I saw him go to market. I saw him কি? go to market. I saw him go to market. go to market। এখন এখানে অপশনে আপনাকে দিল যে ওয়েন্ট, অপশন দিল গো, অপশন দিল গোয়িং, অপশন দিল টু গো। আপনি কি আনসার দিবেন? কি আনসার দিবেন বলেন? এখানে গো সঠিক, গোয়িং ও সঠিক, তবে দুটো থাকলে গোয়িং কে প্রাধান্য দিতে হবে। গো সঠিক, গোয়িং ও সঠিক, দুটো থাকলে কে? গোয়িং কে আনসার দিতে হবে। আই স হিম গোয়িং টু মার্কেট।
আই স হিম গোয়িং টু কি গোয়িং টু মার্কেট। তাহলে আই স হিম গোয়িং হবে, আই স হিম কি আই স হিম গোয়িং টু মার্কেট। ক্লিয়ার কিনা? তাহলে আমরা রাইট ফ্রম ভার্বস এই জায়গাগুলো একটু ভালো করে দেখবো। এরপর আপনি আসেন সাবজেক্ট ভার্ব রাইট ফ্রম ভার্বস, এরপরে মারাত্মক টপিক ভাই কোশ্চেন আসবে, পৃথিবী উল্টে গেলেও আসবে। এই কোশ্চেন আসলে মনে করেন পরীক্ষা হবে না, কোশ্চেন আসবে নাকি, সেটাকে প্রিপজিশন প্রশ্ন থাকবে থাকবে থাকবে, কিয়ামত হয়ে গেলাম কোশ্চেন থাকবে। এইখানে কমপক্ষে 2টা বা 3টা কোশ্চেন থাকবে, কমপক্ষে 2টা বা 3টা কোশ্চেন থাকবে। এখানে আপনাকে মাথা রাখতে হবে বেসিক রুলস গুলো ভালো করে পড়তে হবে, বেসিক রুল যেগুলো আছে, আর এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে এগুলো পড়তে হবে। বেসিক রুলস গুলো ভালো করে পড়তে হবে, আর অ্যাপ্রোপ্রিয়েট রুলস কি প্রিপোজিশন যেগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট গুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। তাহলে বেসিক রুলস পড়তে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট পড়তে হবে। তাহলে আমি এটা পড়বো কোথা থেকে ভাই, অ্যাপ্রোপ্রিয়েট গুলো কোথা থেকে পড়বো ভাই? অ্যাপ্রোপ্রিয়েট দুনিয়া সব পড়েও কমন পড়ে না, আবার অল্প পড়লেও কমন পড়ে যায়, ভাগ্যের ব্যাপার। আপনি বিসিএস 10তম থেকে 45 সব পড়বেন, শিক্ষক নিবন্ধন 1ম থেকে 18তম পর্যন্ত সব পড়বেন 2টা। 3 নম্বরে গিয়ে পড়বেন প্রাইমারির মিনিমাম 5 বছর, রিসেন্ট থেকে 5 বছরের কোশ্চেন প্রাইমারি। এই 3টা মিলিয়ে পড়েন ভাই, এর মধ্যে কমন আসলে আসবে, না আসলে নাই। এই 3টা জায়গার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সব পড়ে ফেলবেন 10ম থেকে 45, এরপরে ফার্স্ট শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন, এরপরে 5 বছরের প্রাইমারি নিয়োগের কোশ্চেন। এই বিষয়গুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো করে পড়বেন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে রিলেটেড কিন্তু গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব, এই গ্রুপ ভার্ব কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথেই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কি সাথেই কিন্তু গ্রুপ ভার্ব, এগুলো ভালো করে দেখতে হবে। তাহলে প্রিপজিশনে পরে আসেন ভার্বের পার্ট থেকে একটা কোশ্চেন থাকবে, ভার্বের পার্ট, ভার্বের পার্ট থেকে সেটা ভার্বের ক্লাসিফিকেশন। শুনেন এখানে 3টা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন এ টু জেড পড়তে হয়, 3টা। সেটা হলো নাউনের ক্লাসিফিকেশন পড়তে হবে, প্রোনাউনের ক্লাসিফিকেশন পড়তে হবে এবং ভার্বের ক্লাসিফিকেশন পড়তে হবে। এই নাউন, প্রোনাউন, ভার্বের ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন আর কারো ক্লাসিফিকেশন লাগে না। নাউনের ক্লাসিফিকেশন প্রাইমারির জন্য 3 স্টার, প্রোনাউন এর এটা 1 স্টার, ভার্ব হলো 4 স্টার। এই নাউন, প্রোনাউন, ভার্বের ক্লাসিফিকেশন কমপক্ষে 2টা প্রশ্ন পাবেন। নাউন, প্রোনাউন, ভার্বের ক্লাসিফিকেশন কমপক্ষে আপনি 2টা প্রশ্ন পাবেনই পাবেন, 2টা প্রশ্ন পাবেনই পাবেন। এই ভার্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা প্রাইমারির জন্য ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব আর জার্ন পার্টিসিপল, জার্ন ও পার্টিসিপল, এই 2টা জায়গা সবচেয়ে বেশি পড়তে হবে। ট্রানজিটিভ ভার্ব আমরা সবাই জানি, ভার্বের অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। আর জার্ন এবং কি, জার্ন এবং পার্টিসিপল, জার্ন এবং কি, জার্ন এবং পার্টিসিপল, এই 2টা জায়গা আপনাকে ভালো করে পড়তে হবে। জার্নের ক্ষেত্রে আমরা সংক্ষেপে একটা নিয়ম আমি পড়াই ক্লাসে, কারো মনে আছে কিনা? আমার জার্ন পার্টিসিপল ক্লাসটা করছেন তো একটু বলেন তো, জার্ন পার্টিসিপল নিয়মটা মনে আছে কিনা আপনাদের, একটু দেখি তো কমেন্ট সেকশনে। আমার ক্লাস যারা করছেন জার্ন পার্টিসিপলের, দেখি নিয়মটা কারো মনে আছে কিনা একটু বলেন তো কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে বলেন তো মনে আছে কিনা জার্ন পার্টিসিপলের নিয়মটা। বলেন জার্ন এবং পার্টিসিপলের নিয়মটা মনে আছে কিনা একটু বলেন তো কমেন্ট সেকশনে।
চলমান থাকবে আর চলমান থাকবে না। গুড। দেখি আর কার কার মনে আছে একটু লেখেন তো, কমেন্টে লিখেন। স্বর্ণনা কেন একটা কোশ্চেন দিয়েছিলেন যে হি জয়েন্ড এ রাইডিং স্কুল, হি জয়েন্ড এ রাইডিং স্কুল। He joined a riding school. He joined a কি? Like he joined a riding কি? A riding school. He joined a riding school. He joined a riding school. জিরার নাউন পার্টিসিপল অ্যাডজেক্টিভ না ভাই, এই কথাটার সাথে আমি একমত হতে পারলাম না। পার্টিসিপল শুধু অ্যাডজেক্টিভ হয়, আপনার কে বলছে? পার্টিসিপল যে শুধু অ্যাডজেক্টিভ হয় আপনার কে বলছে ভাই, বলেন তো একটু। স্বর্ণালী খানম একটু বলেন আমাকে। এই যে রাইডিং স্কুল, এখানে স্কুল কি রাইড করতেছে? রাইড করে কাজ কি চলমান আছে? না, চলমান নেই। তাহলে এটা জেরান, এটা কি? এটা জেরান। এবং রাইডিং স্কুল আইনদি নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন, রাইডিং স্কুল একটা কম্পাউন্ড নাউন, এটা জেরান। কিন্তু যদি আমি বলি যে এ রুলিং স্টোন গ্যাদার্স মোমোস, এ রুলিং স্টোন গ্যাদার্স মোমোস, এ রুলিং স্টোন গ্যাদার্স কি? মোমোস। এ রুলিং স্টোন গ্যাদার্স কি? মোমোস। তাহলে এ রুলিং স্টোন, একটা গড়ানো পাথরের শৈবাল জন্মে না, একটা গড়ানো পাথরের শৈবাল কি? শৈবাল জন্মে না। এ রুলিং স্টোন গ্যাদার্স মোমোস। তাহলে এই যে গড়ানো পাথরে কি জন্মে না? শৈবাল জন্মে না। তাহলে পাথরটা গড়ানো অবস্থা আছে না? পাথরটা কি অবস্থা আছে? পাথরটা গড়ানো অবস্থায় আছে। যেহেতু পাথর গড়ানো অবস্থায় আছে মানে পাথর গড়াচ্ছে, মানে পাথর কি? গড়াচ্ছে। যেহেতু পাথর গড়াচ্ছে অবশ্যই এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। রাইডিং পার্টিসিপল কে বলছে? স্বর্ণালী। হ্যাঁ, এই যে দেখেন স্বর্ণালী, আপনাদের রুল শিখলেন না, এই রুলসই আপনাকে বিপদে ফেলে দিছে। আপনি মনে করছেন এটা অ্যাডজেক্টিভ, কারণ নাউন নিয়ে গেছে মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে তো প্রেজেন্ট পার্টিসিপল হবে। এই যে শেখার কত গলদ আমাদের ভাই, এগুলো বইলে আর শেষ করা যাবে না। আর যখন এগুলো আমরা খুঁটে খুঁটে ডিটেলসে পড়াই তখনই বলে সুমন স্যার দূর, এত ডিটেলস মিটেলস বুংবাং কি পড়াইতেছে, এত কিছু দরকার আছে? হ্যাঁ, আর যখন এইটা আপনাদেরকে ফাঁকি বেদি মার্কা পড়াই দিচ্ছে যে অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল, আপনারা প্রেজেন্ট পার্টিসিপল খুশি আনসার দিচ্ছেন, এটা প্রেজেন্ট পার্টিসিপল না, এটা অ্যাডজেক্টিভ বাট প্রেজেন্ট পার্টিসিপল না, এটা জেরান্ট। এই যে শেখার একটা ঝামেলা, এটা ক্লিয়ার হতে হবে। যদি আইনজির আগে নাউনের আগে আইনজি থাকে ওটা অ্যাডজেক্টিভ বাট সবসময় প্রেজেন্ট পার্টিসিপল হবে না। কারণ এখানে বলা হয়েছে যে হি জয়েন্ড রাইডিং স্কুল, সেটা রাইডিং স্কুল জয়েন করছিল। রাইডিং স্কুল একটা কম্পাউন্ড নাউন, কি নাউন? কম্পাউন্ড নাউন। রাইডিং স্কুল কি নাউন? কম্পাউন্ড নাউন। এক। দুই নম্বরে এখানে স্কুল রাইড করতেছে না, কাজ চলমান নেই, এটা একটা জেরান্ট। ইনশাআল্লাহ আমার জেরান্ট পার্টিসিপল ক্লাসটা করছে তারা এগুলো ভুল করবে না। দেখেন সোনালী, আপনাদের একটা কোশ্চেন দেখেন যে দ্য বয় came here crying, the boy came here কি? crying। ছেলেটা এখানে কাঁদতে কাঁদতে এসেছিল, ছেলেটা এখানে কাঁদতে কাঁদতে এসেছিল। প্রিয় শিক্ষার্থীরা বলেন এই কাজটা চলমান আছে নাকি নেই? ছেলেটা এখানে কাঁদতে কাঁদতে এসেছিল, the boy came here crying, বলেন কাজটা চলমান আছে না নেই? এই যে নীলুফার ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম, বলেন কাজটা চলমান আছে কি নেই? দ্য বয় কেম হিয়ার ক্রাইং, কাজটা চলমান আছে কি নেই বলেন? চলমান। তাহলে কোনো কাজ চলমান থাকলে কি হবে? শেষ প্রায়। কোনো কাজ চলমান থাকলে কি হবে? চলমান থাকলে কি হবে বলেন? চলমান থাকলে কি হবে?
কোন কাজ চলমান মানেই সে কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এবারে এই দেখেন যারা পড়ায় যে প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, তাদের জন্য আমার কোশ্চেন, এই ক্রাইং কি অ্যাডজেক্টিভ? যে সকল টিচাররা পড়ান যে প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, বলে অ্যাডজেক্টিভ বলেই প্রেজেন্ট আনসার দিবেন, তাহলে ওকে অ্যাডজেক্টিভ। এই ক্রাইং কোন পার্টস অফ স্পিচ একটু বলেন তো প্রিয় শিক্ষার্থীরা, ক্রাইং কোন পার্টস অফ স্পিচ এটা বলেন। কারণ যেহেতু সেন্টেন্সের কোনো ওয়ার্ড অবশ্যই এটা পার্টস অফ স্পিচ নাম হবে। ক্রাইং কোন পার্টস অফ স্পিচ বলেন, ক্রাইং কোন পার্টস অফ স্পিচ? ক্রাইং নাউন। কিভাবে নাউন হলো সোনালী? ক্রাইং ভার্ব। সৌমিতা কেমনে ভার্ব হলো? এই যে অ্যাডভার্ব। পিকে মাহমুদ আরিফুল ইসলাম উনি বলছেন অ্যাডভার্ব। থ্যাংক ইউ ভাই, আপনাকে ধন্যবাদ। আর যারা আনসার পারেন না এগুলো পড়ালেখা না, এগুলো আসলে খালি কি বলবো, কিছু বলার নেই। কিছু বলার নেই, পড়ে না, এগুলো লেখাপড়া করে না। হ্যাঁ, এটা কেইম এসেছিল ভাই, এসেছিল কেইম। ছেলেটা এসেছিল, বলেন তো ছেলেটা কিভাবে এসেছিল? কিভাবে এসেছিল? ছেলেটা কাঁদতে কাঁদতে এসেছিল। এটা একটা অ্যাডভার্ব। তাহলে যে টিচাররা পড়ান যে প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, তাদের জন্য আমার কোশ্চেন রইল, এইটা তাহলে অ্যাডজেক্টিভ বানায় দেন আপনারা। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে সবসময়, এই কথা ভুল ভুল ভুল। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্ব হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল কনজাংশন হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন হইতে পারে। আমি সবগুলো এক্সাম্পল দিতে পারবো, সবগুলো এক্সাম্পল দিতে পারবো। এখানে মনে রাখবেন কাজ চলমান নাকি চলমান নয়। যদি আইএনজির কাজটা চলমান থাকে তাহলে চোখ বুঝা জেরান প্রেজেন্ট পার্টিসিপল দিবেন, আর চলমান না থাকলে কি দিবেন? জেরান দিবেন। আমার জেরান পার্টিসিপল ক্লাস যারা করছেন, আর আপনি রোজা রান্না দিন, আমিও রই নি এখন তো। এই পারা যাবে? বলেন পারা যাবে? পারা যাবে কিনা বলেন, পারা যাবে কিনা? বলেন বলেন বলেন, পারা যাবে কিনা? আর তাহলে ভার্ব এবং পার্টিসিপলটা ভালো করে দেখতে হবে। এর পাশাপাশি যেটা পড়তে হবে সেটা হলো নাউনের ক্লাসিফিকেশন, খুবই গুরুত্বপূর্ণ। নাউনের কি? নাউনের ক্লাসিফিকেশন। নাউনের ক্লাসিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। কোনটা কোন ধরনের নাউন? অপশনে রান্ডার নাউন দুটো থাকলে কোনটা উত্তর দিব? ভালো একটা কোশ্চেন। যদি জিজ্ঞাসা করে কোন ধরনের পার্টস অফ স্পিচ, কোন ধরেন আপনাকে একটা কোশ্চেন দিই আমি, ধরুন বললো রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। এক্সেলেন্ট হ্যাবিট। যদি আপনি কোশ্চেন করে রিডিং কোন ধরনের পার্টস অফ স্পিচ, রিডিং কোন ধরনের পার্টস অফ স্পিচ বলে, তাহলে জেরান থাকলেও নাউন আনসার করতে হবে, কারণ জেরান কোন পার্টস অফ স্পিচ নয়। যদি আপনাকে বলে যে রিডিং কি, তাহলে কি বললে দিতে হবে? না জেরান্ট। কি বললে কি? কি বললে জেরান্ট। আর কোন পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করলে দিবেন? নাও। আশা করি জাহিদুল ইসলাম আপনার কোশ্চেনের উত্তর আপনি পেয়েছেন। ওকে, নাউনের ক্লাসিফিকেশন বিশেষ করে কোনটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখানে সবচেয়ে বেশি কোশ্চেন আসে মনে রাখবেন কমন নাউন থেকে। কমন কমন নাউন থেকে আসে, কালেকটিভ থেকেও কিছু আসে, কালেকটিভ আর ম্যাটেরিয়াল, এই তিনটে নাউন থেকে বেশি আসে। কথা কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই তিনটে নাউন থেকে বেশি আসে। যেন আপনাদের একটা কোশ্চেন করি, তো বলি মিট, MEAT, মিট কোন ধরনের নাউন? MEAT মিট, মিট কোন ধরনের নাউন বলেন তো? MEAT মিট, মিট কোন ধরনের নাউন বলেন?
মিট কোন ধরনের নাউন বলেন? MEAT মিট। মিট কোন ধরনের নাউন একটু আনসার করেন তো। মিট কোন ধরনের নাউন? মিট ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। যে নাউনটাকে ওজন বা পরিমাপ করা হয় ওইটাই ম্যাটেরিয়াল। ওজন বা পরিমাপ করা হয় ওটাই কি? ম্যাটেরিয়াল নাউন। তাহলে কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এই তিনটা নাউন আপনারা খুব ভালো করে দেখবেন। আচ্ছা, এরপরে আসেন আমরা নাউনের দেখলাম প্রোনাউন এর ক্লাসিফিকেশন, এবং প্রোনাউনের ভিতরে একটু ব্যবহার দেখতে হবে। প্রোনাউনের ব্যবহারে আপনি হুমের ব্যবহারটা ভালো করে বলবেন। হু, হুম, হুইস, দ্যাট, এই ব্যবহারগুলো একটু দেখবেন। কোথায় হু বসে, কোথায় হুম বসে, কোথায় হুইস বসে, কোথায় দ্যাট বসে, এই ব্যবহারগুলো খুব ভালো করে দেখতে হবে। এই ব্যবহারগুলো খুব ভালো করে কি? খুব ভালো করে দেখতে হবে। ওকে, এরপরে আসেন এই যে হুম, হুইস আর দ্যাট, কোথায় কোনটা বসবে এগুলো খুব ভালো করে দেখতে হবে। আমরা জানি যে শান্ত ব্যক্তি না হলে হুইস বা দ্যাট বসে, আর ব্যক্তির ক্ষেত্রে হু অথবা কি? হু অথবা হুম বসে। হু অথবা কি? হুম বসে। এটা আমরা ভালো করে জানি। এই জিনিসগুলো দেখতে হবে। এরপরে আপনাকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ প্রশ্ন আসবেই। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ কি? পার্টস অফ স্পিচ। রড কি হলো? ভালোটা কোশ্চেন করছে ইমরুল কায়েস। যেহেতু আমরা রডের কথা মনে পড়ছে ভাই, রড ম্যাটেরিয়াল নাউন। রড কি নাউন? রড হলো ম্যাটেরিয়াল নাউন। কারণ রডকে পরিমাপ করে 1 টন 2 টন করে, বা 100 কেজি 200 কেজি 5 কেজি 10 কেজি রড কিন্তু পরিমাপে বিক্রি হয়। আপনার রড যারা কিনছেন তাদের অবশ্যই অভিজ্ঞতা আছে। দোকানে গেলে কিন্তু রডটা কিন্তু মূলত পিস হিসেবে রড বিক্রি হয় না, রড বিক্রি হয় কেজি হিসেবে। যেহেতু কেজিতে বিক্রি হয়, রড অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। ইমরুল কায়েস রড কি নাউন? এই ইমরুল কায়েস, আমার কেন জানি আপনার কোশ্চেন থেকে মনে হইলো এত রেখে আপনার রডের কথা মনে পড়লো কেন? হ্যাঁ, এটা খুবই একটা ইয়ার বিষয়। এত জিনিস রেখে এই রড কি নাউন কোনোদিন কোনো পরীক্ষা আসে নাই, কোনোদিন কোনো পরীক্ষা আসে না রড কি নাউন। কিন্তু রডের কথা আপনার কেন মনে পড়লো ইমরুল কায়েস? একটু বলেন তো ভাই। আর আপনার লাইভ দেখেন, একটু রিয়াকশন ইউজ করেন ভাই, একটু রিয়াকশন ইউজ করেন। হ্যাঁ, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের পিকে তো কত লাভ রিয়াক্ট দেন, এই রিয়াক্ট দেন, সেই রিয়াক্ট দেন ভাই। আমরা স্যাররা এত কষ্ট করে ক্লাস নেই, একটু 2-একটা রিয়াক্ট দিলে কি হয়? হ্যাঁ, এমবি কমে যাবে, এমবি কমে যাবে আপনাদের, বলেন। হ্যাঁ, নাকি আমরা খারাপ পড়াই, না কি সমস্যা কি? হ্যাঁ, এটা তো বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে ভাই কনফিডেন্সের টিচাররা ভালো পড়ায়, অনেক প্রতিষ্ঠান আছে কনফিডেন্সের টিচাররা এখনো ভালো পড়ায়। আমাদের কোয়ালিটির টিচার অনেক প্রতিষ্ঠান নাই। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে 1টা বা 2টা প্রশ্ন আসবে। কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা কোন পার্টস অফ স্পিচ, এর সাথে একটা টপিক মুখস্থ রাখবেন। একটা প্রশ্ন হলো আসবে, সেটা হলো প্রপার নাউন কখন কমন নাউন হয়। আর্টিকেল ইউজ করলে কমন নাউন হয়ে যাবে। এই কথা কে বলছে আপনাকে? জুলকার। প্রপার নাউনে আর্টিকেল ব্যবহার করলে, এই যে শর্টকাট দ্বারা পড়েন না ভাই, শর্টকাটই পড়বেন আজীবন, জীবনে পরীক্ষা ভালো কিছু করতে পারবেন না। আমার কথা শুনলে অত কষ্ট পাবেন। প্রপার নাউনে আর্টিকেল দিলেই কমন, এই কথা কি বলছে? এই কথা কোন স্যাররা পড়ায় বলেন? তাহলে যারা পড়ায় তাদেরকে জিজ্ঞেস করেন। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, এটা কি? বিগ রিভার। তাহলে ওই যে স্যার পড়ায় দিছে যে প্রপার নাউনে আর্টিকেল দেখলে কমন, তাকে এটা একটু কমন বানাই দিতে বলেন। তাকে এটা কমন বানাই দিতে বলেন। বলেন যে পদ্মাকে দিদি সে পদ্মা কমন নাউন হবে কিনা? পরপর আগে আর্টিকেল দিলেই কমন, এই কথা কে পড়াইছে বলেন? এই ভুংবাং মার্কা পড়ানোর কারণেই আজকের অনেক স্টুডেন্টের অবস্থা খুব খারাপ হচ্ছে। সঠিক জানতে হবে, জেনুইন জানতে হবে। খালি
আবেগে পড়লেই হবে না। শুনেন, যে সকল প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না ওর আগে আর্টিকেল দিলে কমন হয়। রুলসটা জেনুইন ভাবে শিখেন এবং এইটাই পারফেক্ট রুলস। যে সকল প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, যদি ওই সকল প্রপার নাউনের আগে আর্টিকেল বসে সেটা কমন হয়। কারণ পদ্মা লিখতে গেলে আপনাকে দিতেই হবে, ওরে ভুলেও কমন বলা যাবে না, ও প্রপার নাউনই থাকবে। তিনটা কারণে প্রপার নাউন কমন হয়। কয়টা কারণ? তিনটা কারণ। কারণ তিনটা শিখেন। যদি বলি সুমন, সুমনের কোন আর্টিকেল বসে বসে না। যদি বলি দা সুমন অফ বরিশাল, না সুমন অফ কি বরিশাল ইজ আওয়ার ইংলিশ টিচার, ইজ আওয়ার কি ইংলিশ টিচার। এইবার এই সুমন কমন হয়ে গেছে, কারণ সুমনের আগে দিবসের কথা না। কিন্তু আমি সান লিখতে গেলে দা দিতে হবে, দা সান লিখতে হবে। এই সান কমন হবে না, এই সান প্রপার নাউনই হবে। এই সান কি হবে? প্রপার নাউন হবে। শিখতে হবে, পারফেক্টটা শিখতে হবে। আর পারফেক্ট শিখতে হলে আমাকে বিসিএস কম্পিটেন্স ক্লাসে আসতে হবে। পারফেক্ট শিখতে হলে বিসিএস কম্পিটেন্স ক্লাসে আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তাহলে এটা প্রপার, এটা কমন হবে না, কিন্তু এটা কমন। এটা কি? এটা কমন। যে সকল প্রপার নাউন আগে আর্টিকেল ইউজ করার নিয়ম নাই, যদি আমি ওর আগে আর্টিকেল ইউজ করি তাহলে সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। একটা নিয়ম গেল। দেখেন আরেকটা নিয়ম আছে, যদি দুইটা প্রপারের মধ্যে তুলনা হয়, যার সাথে তুলনা হয় সেটা কমন। যার সাথে তুলনা কি? যার সাথে তুলনা হয় ওটা কি? ওইটা কমন। যেমন আমি যদি বলি যে দা পদ্মা, দা পদ্মা ইজ দা নীল, ইজ দা কি? ইজ দা নীল অফ বাংলাদেশ। দা পদ্মা ইজ দা নীল অফ কি বাংলাদেশ। এই নীল বলতে নীল নদকে বোঝানো হয়েছে। দা পদ্মা ইজ দা নীল অফ কি বাংলাদেশ। তাহলে আমি এই পদ্মাকে তুলনা করলাম, কার সাথে তুলনা করলাম? নীল নদের সাথে তুলনা করলাম। এই নীল নদ এখন কমন হয়ে গেছে। নীল নদ কি হয়ে গেছে? কমন হয়ে গেছে। তাহলে যদি দুইটা প্রপারের মধ্যে তুলনা করি, যার সাথে তুলনাটা করব ওটা কমন হয় এবং ওটা সবসময় পরে থাকে। এখন দা নীল বলতে দা নীল নদ, এটা হলো কমন। আর এই পদ্মা হলো কি? পদ্মা হলো প্রপার। যেমন অনেকে বলেন না সিলেট হলো লন্ডন, সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ। সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ। সিলেট ইজ দ্য লন্ডন অফ কি বাংলাদেশ। ভাই সঠিক শিখেন, ভালোটা শিখেন, পারফেক্ট লজিক ভাবে শিখেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। ওই আমতা আমতা ভুংবাং শর্টকাট ওই পয়দা কোনো লাভ নাই, মরবেন মরবেন ভাই। সিলেট এই যে লন্ডন, এই লন্ডন এখন কমন নাউন হয়ে গেছে, কারণ সিলেটকে তুলনা করেছে কার সাথে? লন্ডনের সাথে। এই দুইটা ক্ষেত্রে কমন হয়। আরেকটা নিয়ম জানা রাখেন, তিনটা জায়গায় প্রপার কমন হয়। আরেকটা হয় যদি সেন্টেন্সে অনাকাঙ্ক্ষিত কোনো ক্যাপিটাল লেটার ঢুকায় বাক্য লিখি, ক্যাপিটাল হওয়ার কথা না, ক্যাপিটাল লিখে ফেলি। যেমন বললাম মাই ফাদার, মাই কি ফাদার সেভস মি ফ্রম ডেঞ্জার। মাই ফাদার সেভস মি ফ্রম কি ডেঞ্জার। হ্যাঁ দেলোয়ার স্যার ঠিক আছে, আপনি কোরআনে বই আপনি কমেন্টসটা করলেন। হ্যাঁ এই মাই ফাদার, এই ফাদার কি নাউন বলেন? এই ফাদার এখানে প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। কারণ এই এফটা এখানে বড় হওয়ার কথা না, মাই এর পরে এখানে এফ কি বড় হয়? কখনো হয় না। এটা স্মল লেটার হওয়ার কথা, ক্যাপিটাল লিখছি, এটা প্রপার হয়ে গেছে। এখন যেহেতু হয়েছে কারণ আছে ভাই। এই ফাদার অর্থ কিন্তু জন্মদাতা পিতা নয়। এই ফাদার বলতে বোঝানো হয়েছে গড, ঈশ্বর, সৃষ্টিকর্তা। যিশু খ্রিস্টকে ফাদার বলে না, ওই ফাদার বোঝানো হয়েছে। কারণ এই ফাদার হলো একটা প্রপার নাউন। এই তিনটা ক্ষেত্রে প্রপার নাউন কমন হয়। গ্রামার কাকে বলে 14 গোষ্ঠী শিখে জানো, কিন্তু ভাই এই ভুলভাল শিখে কোনো লাভ নাই। গ্রামারে 14 গোষ্ঠী নারী নক্ষত্র শিখে যাবো, চ্যালেঞ্জ নিয়ে বলছি ভাই। কিন্তু আপনারা আসলে এই জিনিসগুলোকে মূল্যায়ন করেন না। বেশি গভীরে পড়াবো, ডিটেলস পড়াবো, ভালো করে পড়াবো, সারে পেঁয়াজ চাই, দূর দরকার আছে এত কিছু। হ্যাঁ ওই পড়াই দিচ্ছে প্রপার নাউন আগে আর্টিকেল থাকলে কমন নাউন হয়। ওই সারে নিয়ে আমার সামনে, আমি কোশ্চেন করে উনি উত্তর দিয়ে দাও। কথা বুঝতে পারছেন? আমি কোশ্চেন করে উত্তর দিয়ে দেখ। এইসব পড়ায় জাতিটা ধ্বংস করতেছে, জাতিটা ধ্বংস করে দিচ্ছে। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার?
তাহলে আমরা যতটুকু বললাম ভাই ইনশাল্লাহ এতটুকু ভালো করে পড়েন। আর এর সাথে যে জিনিসটা একটু শেষ বলবো, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আর আপনারা যদি বলেন প্রাইমারি তৃতীয় ধাপের আগে যদি বলেন কোনো টপিকের ডিমান্ড থাকে বলতে পারেন। আমি প্রাইমারি তৃতীয় ধাপের আগে আপনাদের, আমি ঢাকায় আসি এই ঈদের আগ পর্যন্ত, এর মধ্যে ইনশাল্লাহ আমি কিছু ক্লাস নিয়ে দেবো আপনাদের লাইভে। যদি কোনো টপিকের ডিমান্ড থাকে বলতে পারেন, আমরা টপিক নিয়ে লাইভে আসবো। প্রাইমারি তৃতীয় ধাপের আগে কোনো টপিক নিয়ে আপনার ইয়ে থাকে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ কি পার্টস অফ স্পিচ। এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে, ডিরেক্ট মুখস্থ, ডিরেক্ট কি মুখস্থ করতে হবে। নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, অ্যাডভার্ব, এই যে চেঞ্জগুলো এগুলো পড়তে হবে খুব ভালোভাবে। খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, তাহলে এই বিষয়গুলো আমরা খুব ভালো করে একটু দেখব আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। আর ভোকাবুলারি পার্টটা আমি বলি শুধু প্রিভিয়াস কোশ্চেন ভোকাবুলারি পড়বেন, শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। ভোকাবুলারির প্রিভিয়াস কোশ্চেন কোথায় কোথায় পড়বেন? প্রাইমারি নিয়োগের প্রিভিয়াস কোশ্চেন পড়বেন মিনিমাম 5 থেকে 10 বছর, 5 বছর পড়েন। বিসিএস পড়বেন দশম থেকে 45, দশম থেকে 45 ভোকাবুলারি। প্রাইমারি শিক্ষক নিবন্ধন পড়বেন প্রথম থেকে 18তম। এর সাথে যদি সময় থাকে তাহলে 2023 সালে তো নিয়োগ হয়েছে, 23 সালের নিয়োগের সকল ভোকাবুলারি দেখবেন। এর বাইরে থেকে কোশ্চেন আসবে না, আসবে না, আসবে না। আমি লিখে কথাটা রেকর্ড হচ্ছে, কথাটা রেকর্ড হচ্ছে। 23 সালের সব ভোকাবুলারি পড়বেন। এরপরে প্রাইমারি পড়বেন মিনিমাম 5 বছর, বিসিএস 10 থেকে 45, আর প্রাইমারি নিয়োগ প্রথম থেকে 18। এই মধ্যে অনেকে বলেন ভাই এত পড়া কেমনে পড়ে, মাথা তো নষ্ট। আর ভাই টেকনিক বুঝতে হবে। আপনি যখন বিসিএস পড়ে শেষ করবেন, নিবন্ধনে ঢুকে দেখবেন অনেক কোশ্চেন রিপিট হচ্ছে। যখন বিসিএস নিবন্ধন শেষ করবেন 23 সালের কোশ্চেন দেখবেন, রিসেন্ট কোশ্চেন অনেক কোশ্চেন রিপিট হচ্ছে। প্রাইমারি দেখবেন সবই কমন। এভাবে করে দেখবেন পড়াটা কমে যাবে, পড়াটা কি কমে যাবে। অনেক কথা লাইভে বলে ফেলছি, আবার কেউ কিছু মনে করেন না ভাই। কারণ বর্তমান ইংলিশ পড়ানোর সিস্টেম দেখলে আমাদের মন চাইতে আমরা ইংলিশ পড়ানো ছেড়ে দেই ভাই, আমরা আর পড়াবো না। বর্তমানে অনলাইনের সুবাদে কিছু কিছু মানুষ দেখি কনফিডেন্স নিয়ে কিভাবে ভুল পড়াচ্ছে, মানে কনফিডেন্সের সাথে ভুল পড়াচ্ছে। এসব পড়ানোর সিস্টেম দেখলে আমাদের মনে হয় যে ভাই ইংলিশ আর আমরা পড়াম না, তোরাই পড়া, আমরা অনেক বছর পড়াইছি, তোরা জগৎ, তোরা খা, তোরা যা করো কর, আমরা চলে যাই জগৎ থেকে। মঙ্গল গ্রহের টিকিট দে, ওই ঘোরায় চলে যাই আমরা, ওই ঘোরায় কি আমরা চলে যাই। এটা মাঝে মাঝে মন চাই। কথা কি বুঝতে পারছেন? সো টেকনিকে, সিস্টেমে, রুলে এগুলোকে ভুল পড়ানো হয়। সাহিত্যের জন্য কি পড়বো? জাহিদুল ইসলাম, ভালো একটা কোশ্চেন ভাইয়া। সাহিত্যের 2 থেকে 3টা কোশ্চেন আসবে ভাইয়া। আর তোমাকে বলি সাহিত্যের জন্য যে বিষয়গুলো পড়তে হবে সেটা হলো যে মোটামুটি প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে, বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে দেখবা। আর প্রাইমারিতে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস দেখলে সাহিত্যের কোশ্চেন কমন পড়বে, সাহিত্যের কোশ্চেন কমন পড়বে। এই নিয়ে খুব একটা টেনশন করতে হবে না। ওকে, তো অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো লাইভে। এবং তার আগে একটু ঝটপট কমেন্টস করেন আপনাদের কোনো টপিক ডিমান্ড আছে কিনা। প্রাইমারি নিয়োগের আগে কোনো টপিক ডিমান্ড আছে কিনা। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো লাইভে। আল্লাহ হাফেজ, গুড বাই।